গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ইভালিন নতুন কৌশল, ফ্লাইট এক্সপার্ট সহ বহু কোম্পানিতে বিনিয়োগ, কাছের বন্ধুদের সঙ্গেও রাসেলের প্রতারণা। গুলশানে পুলিশের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রোর আউটলেট, মিষ্টির দামও আকাশ ছোঁয়া। দখলকাণ্ডে জড়িয়েছে বেনজির মেয়ের সাভানা ফার্মও। টানা কর্মবিরতিতে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক নিয়ে ধোঁয়াশা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবার উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো, আজ আপিল বিভাগে চূড়ান্ত শুনানি। প্রথমবারের পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে, আমার দিকে 2-3 জন দৌড়ে আসার সঙ্গে আমি দৌড় মারি। পেছনে যে 2 জন ছিল সেই 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা, 6 মাসে 33টি খুনের মামলা, আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। গুলশানের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গায় দখল করেই আউটলেট গড়েছে সাভানা এবং সাদিক অ্যাগ্রো। সাবেক আইজিপি বেনজিরের প্রভাব খাটিয়ে মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাক্টস ও সাদিক অ্যাগ্রোর আউটলেট গড়ে তোলেন। সাদিক অ্যাগ্রোর এই আউটলেটেই অতি চড়া দামে ভোক্তাদের ঠকাচ্ছে। দিনের পর দিন এমনটা চলতে থাকলেও তা দেখার যেন কেউই নেই। নূপুর মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। কোটি টাকার গরু ও 15 লাখে ছাগল বিক্রি করে ক্ষান্ত হয়নি সাদিক অ্যাগ্রো। তাদের তৈরি মিষ্টি ও বেকারি পণ্যের দামও চড়া। গরুর খামারের আড়ালে খাঁটি দুগ্ধজাত পণ্যের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে তারা। তাদের প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া, অভিজাত যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। এসব পণ্যের বিষয়ে নেই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কোনো অনুমোদন, নেই মানের কোনো বালাই, শুধু মুখরোচক আর চাকচিক্যের দোহাই দিয়েই ভোক্তাদের ঠগিয়ে আসছে সাদিক অ্যাগ্রো। খামারে দুধ দেশি গরুর দুধ দিয়েই বানায় না, তাই না? যেমন দেশি গরু গ্রামের 120 টাকা কেজি, উনি তোমার খামার তো 80 টাকা কেজি দুধ, তোমার উন্নত কেমন হলো? সাদিক অ্যাগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে 250 টাকা লাগে। এ বিষয়ে দেশ টিভিটি মোহাম্মদপুরের 7 মসজিদ রোডে সাদিক অ্যাগ্রোর বেকারিতে গেলে ভিতরে ঢুকতে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। তালা দেওয়া হয় কারখানায়। গোপনে ধারণ করা ছবিতে দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি করছে নানা ধরনের পণ্য। এলাকাবাসী বলছেন সাদিক অ্যাগ্রোর কোনো পণ্যই খান না তারা। দাম নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। যেরকম পরিবেশে আমরা থাকি আমরা ওইরকম দামি আমরা যাই, ওরকম ফাস্টফুডে বা ওরকম আমরা তো কিনি না, যাই না। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে আছে সাদিক অ্যাগ্রোর আরেকটি বেকারি কারখানা। দেশ টিভির উপস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েন শ্রমিকরা। এদিকে গুলশান 2-এ পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে আউটলেট বসিয়েছে সাদিক অ্যাগ্রো। অভিযোগ আছে সাবেক আইজিপি বেনজির এবং সাদিক অ্যাগ্রো মিলে জায়গাটি দখল করেন। সাদিক অ্যাগ্রোর আউটলেটের পাশাপাশি রয়েছে বেনজিরের মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাকশন আউটলেট। গুলশানের আউটলেটের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চান না বলে জানান সাদিক অ্যাগ্রোর ম্যানেজার। আমাদের মালিক পক্ষ আছে, আপনি ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেন, এটা তো শোরুম, এখানে এসে তো কিছু তেমন বলার নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেক খায়রুজ্জামান বলছেন, অসহায়ত্বের সুযোগে সাধারণ ভোক্তাকে ঠকানো দুর্নীতির শামিল। গ্রাহক কেন তার কাছ থেকে কিনবে? আরেক জায়গায় যেখানে অর্ধেক মূল্যে পাওয়া যায় সেখানে গ্রাহক যাবে না কেন? অর্থাৎ এখানে কিন্তু আমাদের উভয় পক্ষেরই দায় আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে যেহেতু প্রতারণামূলকভাবে এরকম অতিমূল্য বিনিময়ে এসে বিক্রয় করছে, তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পণ্য মূল্য নিয়ে সাদিক অ্যাগ্রোর প্রতারণায় অসহায় সাধারণ ভোক্তারা, তবে এ বিষয়ে নির্বিকার কর্তৃপক্ষ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। হাজার কোটি টাকার মালিক সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ, হীরার গয়না, পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র 3 বছরে। দুদকে অভিযোগ পড়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে আদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব। আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার।
ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর 10 জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয় মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে 2000 স্কয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 2020 সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেন। 1,30,00,000 টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় 68 লাখ। ঋণ নিয়েছে 60 লক্ষ টাকা। গ্রামে 2 তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ আর 50 ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। 2022 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোনালাপে। প্রোগ্রাম ঠিক আছে? আচ্ছা, কালকে যাই। ওকে। আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হব কোনো ইয়া পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে। কালকে মনে হয় পারবো না, তাহলে 13 তারিখ। 13 তারিখ মন খারাপ হলো না? অসুবিধা নেই। একটু মানে শুক্রবার তো, কি মানে কোনো ইয়া খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে, সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। ভাইয়া, নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। ভাইয়া, আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ফ্লাইট এক্সপার্ট সহ নামে বেনামে বহু কোম্পানিতে বিনিয়োগ করেছেন ইভালি সিইও রাসেল। 4 বছর আগে কাছের পরিচিত বন্ধুদের কাছ থেকেও লভ্যাংশ মালিকানা দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর নিয়েছেন পল্টি। নতুন করে অর্ডারের পণ্য নিয়েও নানা ভেটকিবাজির অভিযোগ গ্রাহকদের। ইভালির নতুন প্রতারণা নিয়ে সাদাত নিশাদের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভালির সিইও মোহাম্মদ রাসেল। রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ। বন্ধুর বিপদে 2021 সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা, যার মধ্যে সবুজেরও রয়েছে 1,63,00,000 টাকা। চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল। তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট লিমিটেডের বেশ কিছু পণ্য কেনে ইভালি। বিগ ব্যাংক 5-এর অফারে সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার করে লাইভ শেষ হলেই পল্টি নেয় রাসেল। মনিরুলের পণ্যগুলো 19 লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়্যার হাউসে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে। পাওনা ফেরোচ্ছে বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি। আর আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জন্য ছিল সব কিন্তু ছিল রূপসার প্রোডাক্ট। প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে, যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওইখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে। এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় না, সে আমার ফোনও পিক করে না। মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ 44 লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন 1 কোটি টাকারও বেশি। ছিল বন্ধু, এখন শত্রুও নাই। মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না। উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে। এখন আমরা মালিক না, ফিওনো নাই। ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে
পাচ্ছি না। তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যাই, উনি বিভিন্ন বাহিনী রাখছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে, বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে পাওয়ার খাটাচ্ছে। 2021 সালের 29 মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভ্যালি। তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ। সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল, কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ছিল, যে প্রসেসিংয়ে ছিল, সো ওইটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি। যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডেও বিনিয়োগ আছে ইভ্যালির। এই প্রতিষ্ঠানের সিইও আরিফার হোসেন ইভ্যালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার। ইভ্যালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল। তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওইখানে সে ব্যবসা সেট করতেছিল, নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল। তো এই জন্য আর কি, এটা নিয়ে আপনারা আর একটু যদি একটু খোঁজ খবর নেন তাহলে আপনারা বের করতে পারবেন। মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভ্যালি। অভিযোগের সত্যতা খুঁজতে ইভ্যালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভ্যালির এ কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষকদের টানা কর্মবিরতিতে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সর্বজনীন পেনশন প্রথম স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস পরীক্ষা হচ্ছে না। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুইয়া জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ শিক্ষকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকার কথা। গেল মার্চে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে প্রত্যয় কর্মসূচি চালুর বিরোধিতা করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে কোনো নতুন কর্মসূচি আছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে আমাদেরকে জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যয় পেনশন স্কিমের বাতিলের দাবি দিয়ে কিন্তু 1 জুলাই থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতির আহ্বানে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একযোগে আন্দোলন চলছে। আজকে আন্দোলনের এই পর্যায়ে কিন্তু শিক্ষক সমিতির নেতাদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা ছিল, যদিও কোনো কারণবশত সেই বৈঠকটি বাতিল হয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়ার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে বৈঠক সম্পর্কে জানান। স্যার, আপনাদের নির্ধারিত বৈঠকটি হওয়ার কথা ছিল, হবে কিনা বা কি কারণে বাতিল হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আজকে 11টার সময় আমাদের সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেবের সাথে বৈঠক হওয়ার কথা ছিলেন। উনি আমাদের বলছে আপনারা সকাল 11টায় আসবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা সভা হবে। সে সবার কারণে রাষ্ট্রের জরুরি কাজেই উনি আজকে ব্যস্ত থাকাতে আজকে সভাটি উনি বাতিল করেছেন। আমাদের সামনেই উনি আমাদের সাথে কথা বলবেন। বৈঠক তো বাতিল হলো, বৈঠক কবে নাগাদ হবে এরকম কিছু জানিয়েছে কিনা, আর আপনারা আন্দোলন বন্ধ করবেন? না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা যে 3 দফা কর্মসূচি নিয়ে 1 জুলাই থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে আন্দোলন চলবে। বৈঠক সম্পর্কে কি নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা বা আগামী কোনো দিন হবে কিনা? না, উনি যেহেতু আজকে বাতিল হয়েছে উনি বলছে সহসায় আমাদেরকে জানাবেন। সহসায় বলতে কালকে হতে পারে, পরশু হতে পারে, বাট আমাদের সাথে বৈঠক হবে। আপনাদের একটা নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল নিজেদের মধ্যে, এই বৈঠকে আপনারা নতুন আরো কোনো এজেন্ডা নিয়ে আলোচনা করবেন কিনা? যেহেতু ইতিমধ্যে পেনশন কর্তৃপক্ষ একটা বিবৃতি দিয়েছে, আপনারা সেই সম্পর্কে একটু যদি বলুন। পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা তো আমরা গ্রহণ করি নাই, আমরা তো সেটা প্রত্যাখ্যান করেছি, আপনারা দেখেছেন, তাই না? আর আমাদের শিক্ষক সমিতি ফেডারেশনের যেটা আমি মহাসচিব, আমাদের কালকে সভা হয়েছে, সর্বসম্মতিক্রমেই সে প্রত্যেক স্কিম বাতিল সহ আমাদের যে 3 দফা দাবি, সে দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়েই আমরা আন্দোলন অব্যাহত রাখছি। আর আমাদের সবচেয়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে জুডিশিয়ারি কর্মকর্তারা যেটা পেয়েছেন তাদের স্বতন্ত্র বেতন স্কেল, শিক্ষকরা সবসময় স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলে আসছে। স্বতন্ত্র বেতন স্কেল হলে আমাদের আত্মমর্যাদাও ঠিক থাকবে, আর আমরা মনে হয় যে আমরা আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারবো। সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যেক স্কিম প্রত্যাহার, যে 3টি দফা 2 দফা এক দফা করা যায়, যেমন প্রত্যেক স্কিম প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল আর আমাদের সুপার গ্রেডটি, তাহলে তার আমি কোনো সমস্যা দেখি না।
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে স্যার বলছিলেন যে তাদের মধ্যে যে 3টি দফায় 3 দফা আদায় হয়ে গেলে মূলত তারা তাদের আন্দোলন বন্ধ করবেন। বৈঠকটি যেহেতু বাতিল হয়েছে বিশেষ কোনো কারণবশত, তাই হয়তোবা তারা আশা করছেন আগামী দিনে তাদের আবার বৈঠক সম্পর্কে জানানো হলে তারা আবার বৈঠক করবেন এবং সেই বৈঠকে মূলত তাদের যে দাবি দেওয়াগুলো 3 দফার কথা তারা বলছিলেন সেগুলো তারা তুলে ধরবেন এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ হলেই মূলত তারা ক্লাসে ফিরে যেতে চান এবং তারা কিন্তু ক্লাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, কারণ তারা শিক্ষার্থীদেরকে বিপদে ফেলতে চান না, কিন্তু তাদের যেহেতু দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা চাচ্ছেন তাদের এই দাবি দেওয়া আদায় করেই মূলত তারা ক্লাসে ফিরে যাবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের আন্দোলন এবং বৈঠক হওয়া ওবায়দুল কাদেরের সাথে বৈঠক হওয়া সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। কোটা বাতিলের দাবিতে নিজ বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। এতে উত্তাল হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ উচ্চ আদালত থেকে ইতিবাচক রায় আসবে বলে আশা রাখছেন তারা। প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটার কারণে মেধাবীরা দেশ সেবায় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ শিক্ষার্থীদের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এই বিষয়ে বিভাগে চূড়ান্ত শুনানি হবে আজ। গেল 9 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এ নিয়ে আরো জানাতে কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শামীমা আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীমা, কখন নাগাদ শুনানি শুরু হতে পারে আর দেশ জুড়ে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনের শুনানি কতটা প্রভাব ফেলেছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে কোটা বাতিলের যে সংক্রান্ত যে রায়টি আছে হাইকোর্টের, সেই রায়ের বিষয়ে কিন্তু আজ আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা আছে। আপনি জানেন যে 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে একটি পরিপত্র জারি হয় এবং সেই পরিপত্রের প্রেক্ষিতে কিন্তু হাইকোর্টে আসে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। তারা যখন রিটটি করেন সেই রিটে দীর্ঘ শুনানি হয়। শুনানির পর কোটা বাতিল অর্থাৎ সরকারি চাকরিতে নবম থেকে ত্রয়োদশ অর্থাৎ 13তম গ্রেড পর্যন্ত যে চাকরিতে যে কোটা পদ্ধতি রাখা হয়েছে সে কোটা পদ্ধতি বাতিল করার জন্য যে পরিপত্র জারি হয়েছে সেটিকে অবৈধ বলে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের পরিপত্রের যে রায় হয়েছে সেই রায়ের এগনিস্টে তারা রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে চেম্বার আদালত দীর্ঘ শুনানি নিয়ে এই রায়টিকে তারা আপিল বিভাগে পাঠিয়ে দেন এবং আপিল বিভাগ অর্থাৎ হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের যে বেঞ্চটি রয়েছে সেটি কিন্তু আজকে একটি বিজ্ঞ আইনজীবীরা যারা প্রয়াত হয়েছেন তাদের বিষয়ে একটি সম্বর্ধনার তাদের জন্য একটি শোক প্রকাশের জন্য ফুল কোর্ট একটি সভা বসেছে এবং এই সভা সকাল 9:30টায় বসেছে। এই সভার পরেই সেটাই শুনানি হবে, কার্যতালিকা শুরু হবে। আর আমরা জানি যে এটি কিন্তু কার্যতালিকার 8 নম্বরে রয়েছে, অর্থাৎ আপিল বিভাগে যে শুনানিটি রয়েছে সেটি আজকে শুনানি হবে কি হবে না সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে আপনি জানেন যে হাইকোর্টের যে কোনো সিদ্ধান্ত অধিকতর শুনানির জন্যই উচ্চ আদালতের আরও উচ্চতর বেঞ্চে শুনানি হয় এবং আমরা সেই দিক থেকে দেখতে পেয়েছি যে আপিল বিভাগ যে শুনানিটি আজকে দিন নির্ধারণ রয়েছে সেখানে বিজ্ঞ আইনজীবীরা উভয় পক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং কেন এই কোটা পদ্ধতি চালু হলো, কেন কী পরিস্থিতিতে এই কোটা বাতিলের প্রশ্ন এসেছে সব বিষয়ে আলোচনার পর সর্বোচ্চ আদালত থেকে যে রায় হবে সেটি আমরা জানতে হলে কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমরা এখন হাইকোর্টে রয়েছি এবং আমরা জানি যে এ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আছে, সুতরাং আমাদেরকে দেখতে হবে উচ্চ আদালতে এই বিষয়ে কি সিদ্ধান্ত আসে। ডানা, এই ছিল আমার কাছে কোটা বাতিলের বিষয়ে শুনানির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, কাজ শেষ না হতে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে ভাঙনের সৃষ্টি। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন।
ডানা, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আজকে সকালবেলা লালমনিরহাটের যে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে 44 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার যে কাউনিয়া রেল সেতু পয়েন্ট রয়েছে, সেই রেল সেতু পয়েন্ট দিয়েও কিন্তু তিস্তার পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত দুদিন থেকে যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতের পানি গত রাত থেকে দ্রুতই কমে গিয়েছে। এই হঠাৎ পানি কমে যাওয়ার কারণে নদীর কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাহ পাড়ায় আমরা খোঁজ নিয়ে দেখেছি কয়েকটি পয়েন্টে আসলে ভাঙন দেখা দিয়েছে। আমরা আজকে সকালেই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভাঙন প্রতিরোধে তারা জিও ব্যাগে মাটি বালি ভর্তি করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করবেন। আসলে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে নদী ভাঙন এবং হঠাৎ পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে তারা কিন্তু অনেকটাই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের যেটি দাবি, আসলে তিস্তার যে অল্প পানিতে বিপদসীমা অতিক্রম না করতেই তিস্তার পানি নিম্নাঞ্চলে ফেলে ফুপে প্রবেশ করছে এবং এই পানি আবার দ্রুত নেমে যাওয়ার কারণেই কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তিস্তার পানি কিন্তু আমি একটি তথ্য দিয়ে জানাতে চাই যে এবছর তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। আসলে সর্বোচ্চ তিস্তার পানি বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এই বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার পানি কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে আসায় কিন্তু পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়ার কারণে যে তিস্তার নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন তারা নানা ধরনের দুর্ভোগে পড়ছেন। অনেক নদী ভাঙ্গন, এছাড়া কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত সহ নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নদী তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু যখন বৃষ্টি শুরু হয় সেই সময় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। এটি কিন্তু নতুন করে আরো একটি ভোগান্তির সৃষ্টি করে। আসলে বিদ্যুৎ সংযোগ না থাকলে মোবাইল যে নেটওয়ার্কে যে যোগাযোগ সেটিও দুর্বল হয়ে পড়ে। এছাড়া সকল দিক থেকেই কিন্তু তারা ভোগান্তিতে পড়েন। আসলে নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভোগান্তির কারণ হিসেবে তিস্তার যে পানি ধারণ ক্ষমতা সেটি কমে আসা, এছাড়া অল্প পানিতেই কিন্তু নদীর পানি নিম্নাঞ্চলে প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করা কে দায়ী করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি উজানে ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আপাতত লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ার তেমন আশঙ্কা নেই। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতির সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এক মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক। বেশিরভাগ সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরো জানাতে বিস্তারিত ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বেহাল সড়কের কারণে জনগণের ভোগান্তি কেমন দেখছেন, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, ঘূর্ণিঝড় রিমেল কেটে গেছে কিন্তু 1 মাস হয়ে গেছে এবং এর পর থেকে যে অবস্থা, উপকূলের বিভিন্ন এলাকা স্বাভাবিক হলেও যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গ্রামীণ যে কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত সেটি কিন্তু এখনো মেরামত হয়নি। সে সমস্ত এলাকা এখনো দুর্ভোগ। ভোলার 7টি উপজেলায় কিন্তু 256 কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটি এখনো মেরামত হয়নি। আমি রয়েছি ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের একটি ক্ষতিগ্রস্ত এলাকায় এবং এখানেও দেখতে পাচ্ছেন যে প্রায় 3.5 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি এখনো মেরামত হয়নি। এই রোড দিয়ে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবো, জানতে চাইবো আপনাদের এই এলাকায় দুর্ভোগ লাগবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জি ধন্যবাদ। আমি মোস্তফা কামাল, 11 নং বেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমার এই ঘূর্ণিঝড় রিমেলে আপনি এখন লক্ষ্য করছেন যে আমার এই বেদুরিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে একটি রাস্তায় আপনি আসছেন। এই রাস্তাটি 3 কিলোমিটার ঘূর্ণিঝড় রিমেলে ব্যাপক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 10 থেকে 12,000 লোক আমাদের এখানে বসবাস করে, স্কুলে যাতায়াত করে। এখানে প্রায় এই রাস্তাটি ভেঙ্গে এবং পানিতে আপ ডাউন করে রাস্তাটি দিয়ে আপনার প্রায় 20 থেকে 25টা সিরা দিয়েছে, একদম ফিনিশ হয়ে গেছে এই রাস্তাটা। এখন আমরা কর্তৃপক্ষের কাছে উপজেলা সদর উপজেলার চেয়ারম্যান এবং ইউনু। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে জনপ্রতিনিধিরা বলছিল যে সড়কটি মেরামতের জন্য তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলবো। আপনাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে? আমাদের এখানে গাড়ি যানবাহন আসা যাওয়া করতে পারে না। এবারের বন্যাতে রাস্তা খুব ভাঙ্গা যাওয়ার কারণে ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় যেতে পারে না। অথচ আমরা নিজেরা যদি কোনো অসুস্থ হয়ে যাই তাড়াতাড়ি হাসপাতাল কিংবা ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাইতে পারি না। গাড়ি আসতে চাইলেও তারা আসতে পারে না।
ধন্যবাদ। ডানা, যেমনটি শুনছিলেন যে আসলে এই যে রাস্তার যে অবস্থা সেটি যদি বলতে চাই ৭ উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৮ কিলোমিটার পাকা সড়ক এবং ৫৯ কিলোমিটার কাঁচা সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা কথা বলেছি এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি যেমনটি বলছিলেন যে তারা এই ক্ষতিগ্রস্ত যে সড়কগুলোর তালিকা তৈরি করেছে এবং সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা পাঠিয়েছে। তারা বলছিল সেখান থেকে যদি প্রকল্প পাশ হয়ে আসে সেক্ষেত্রে তারা এই সড়কগুলো তারা নির্মাণ কাজ সংস্কার কাজ শুরু করবে। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু কিছু সড়ক কিন্তু তারা নির্মাণ করেছে বলে এখানকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এলাকাবাসীর যে দাবি সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী যাতে করে দেওয়া হয় সেই দাবিটি কিন্তু তারা বারবার তুলেছে। এবং একই সাথে ডানা আরেকটি তথ্য যুক্ত করতে চাই যে এই সড়কটিতে গত ১ মাসের অধিক সময় ধরে কিন্তু কোনো যানবাহন চলাচল করতেছে না। শুধু এই ভেদুরিয়ার এই সড়কটি নয়, জেলার যে ৭টি উপজেলায় যে সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের দাবি কিন্তু তারা তুলেছে। তো ডানা, এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক তা নিয়ে সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। বগুড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনের ঘটনা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় শুধু খুনের মামলা হয়েছে ৩৩টি, যার মাঝে রয়েছে 2টি জোড়া হত্যাকাণ্ড। প্রতিটি খুনের ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। তবে সবার চেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হঠাৎ করেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 33টি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে 7টি, ফেব্রুয়ারিতে 10, মার্চে 4, এপ্রিলে 3, মে মাসে 2 এবং জুনে 2টি জোড়া হত্যাকাণ্ড সহ হত্যা মামলা হয়েছে 60টি। 1 জুন আবাসিক হোটেলে সৈনিক স্বামীর হাতে স্ত্রী এবং 11 মাস বয়সী সন্তানকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। কিন্তু কিছুতে গোলাপী বেগম ভুলতে পারছেন না হত্যার শিকার মেয়ে আশামণি ও নাতিকে। ওর ধর্মের কাছে আমি চাই ন্যায্য বিচার। আমার মেয়ের হত্যার বদল হত্যা এবং রাফি খুনের দায় আমি সবাইকে চাই জেলখানা। গেল 17 জুন ঈদের রাতে বগুড়া শহরের চকরপাড়ায় ঘটে আরেকটি জোড়া খুনের ঘটনা। পায়ে বিদ্ধ বুলেট অবস্থায় চোখের সামনে 2 বন্ধুকে কুপিয়ে হত্যার দুর্বিষহ স্মৃতি নিয়ে হাসপাতাল থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন আবু হোসাইন। ওই তোমার পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে। তখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায়। তখন আমার দিকে 2-3 জন দৌড়ে আসার, তখন আমি দৌড় মারি। প্রথমে গুলিটা আমার ছেলের পায়ে লাগে, 3-4টে গুলি মিস হওয়ার পরে তখন আমার ছেলে দৌড় মারে, পেছনে যে 2 জন ছিল সে 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুর এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং মানুষকে আরো ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের উচিত, পরিবারের উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে যে কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা এবং পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদেরকে বড় করা। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে জানান জেলা পুলিশ সুপার। জুন মাসে আমরা দেখছি যে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। এই জুন মাসে 9টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। বগুড়ায় 2022 সালে 89টি ও 2023 সালে 77টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে দেখা দিয়েছে ভাঙন। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ শেষ না হতেই ভাঙনের সৃষ্টি হয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণে ঘটেছে এমন ঘটনা জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। 643 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের নভেম্বরে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 2-1 দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং, দেখা দিয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে ভাঙন। রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে। রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই, কোনো ঝজি নাই, কোনো পাঁচিল নাই। সামান্য একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা জানিয়ে ক্ষুব্ধ তারা। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে বল্লা থাকলে কি দেউ থাকবে? অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। মাটিতে ঠাসেও নি কিছু না, উপরেও নি, খালি পিচ ঢেরি হয়ে যায়। আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা। নিয়মমাফিকভাবে কাজ হয়েছে এবং এখানে কোনো নিম্নমানের কোনো কাজ হয়নি। যদি বৃষ্টি হয়েছে হয়তো ড্রেন কাজ হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে, সেগুলো তো আবার আমরা কাজ চলমান আছে, কাজ তো চলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে ভাঙনের স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। ওখানে কয়েকটা জায়গায় বেশ গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকির দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে, মাতৃভূমিতে ফিরল টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ভারত ক্রিকেট দল। সকাল 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সংবর্ধনা অনুষ্ঠান সন্ধ্যা 7টায়। গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বেলকাঘাট সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেবে গেল 2টি পিলার। এতে চরম ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। ঠিকাদারদের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, নেই কার্যত পরিকল্পনা। সহকর্মী SM মইনুল হুদার তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। 2022-23 বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এটিপির জেলা পরিষদের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা শাখা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ। সে বছরই 28,95,000 টাকা বরাদ্দে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 90%। সেতুটির পাটাতনে সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কাঠ, দেয়া হয়নি কোনো নিরাপত্তা রেলিং। এ অবস্থায় ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত শুরু করে স্থানীয়রা। সম্প্রতি ডেবে যায় সেতুটির পিলার। দুই পারের বাসিন্দারা এই সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ব্রিজ হয়ে কোনো লাভ হলো না, এই ব্রিজটা ভাঙি গেল, এটা তো আমাদের আর দুর্ভাগ্যজনক। নামার পরে দেখি আমি ডুব দিয়েছিলাম, দেওয়ার পরে ওই যে সিঁড়িটা ছিল এত দূর উপরেই, নিচ দিয়ে কোনো মাটি নেই। যেটা আমাদের কাজ হওয়ার কথা সে কাজ হয়নি। আমরা অনেক কথা বলেছিলাম যে আপনারা যে লিংটন করতেছেন 2-2.5 ফিট দিয়ে, এই ব্রিজ টিকবে না। এদিকে জানা গেছে কাজ শেষ না করে এরই মধ্যে বরাদ্দের পুরো অর্থ তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম জানান, পানি কমলে বিষয়টি পর্যবেক্ষণ করে নেওয়া হবে ব্যবস্থা। এখন যেহেতু পানি আছে, এটা যেহেতু নিচের দিকে ডেবে গেছে না, পানিটা কমলে আমরা দেখে এটা মেরামত করার ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 200 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থের সেতুটি নদীর স্রোত বাড়লে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ইজারা চূড়ান্তে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 15 জন ঠিকাদার শিডিউল কিনলেও জমা দেয় মাত্র 2 জন।
বাকি 13 ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে মোস্তফা কামাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনিয়ে নেয় ইজারা। সেই সঙ্গে এক ঠিকাদারের দরপত্র জমায় বাধা দিয়ে শিডিউল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এতে কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর প্রথম দফায় ইজারা দরপত্র আহ্বান করা হয় গেল বছরের 21 নভেম্বর। এরপর চলতি বছরের 9 মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে 15 জন ঠিকাদার শিডিউল ক্রয় করলেও সমঝোতার কারণে 13 জন শেষ পর্যন্ত শিডিউল জমা দেননি। গেল 27 মে দুপুর 12:30 পর্যন্ত দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের লোকজনের বাধার সম্মুখীন হয়ে দরপত্র জমা দিতে না পারার অভিযোগ করেন মেসার্স সৌরভ ব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুল হক। আমরা এই লোকেরা শিডিউল ফালবেন, মানে যারা উপস্থিত ছিল ফান্ডারা শিডিউল ফালতে পারবেন না। আমরা এতদিন পরা 5 কোটি টাকা ফালায় রাখি, আমরা শিডিউল ফালে ব্রিজ নেবেন গা, এটা কখনো পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে দরপত্র জমাদানের শেষ দিনে কাউকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগ। যে পার্টি আজকে অভিযোগ দায়ের করছে ওই সৌরভ ব্রিক্স, আমরা 12:30 পর্যন্ত শিডিউল ড্রপিং এর সময়সীমা, সম্ভবত 12:30 পরে সে ড্রপিং দিতে গেছে, গেছে বাক্স ক্লোজ, তার শিডিউল কেউ নেওয়া নাই, তার কেউ বাধাও দেয় নাই। এখানে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের অফিস কম্পাউন্ডে কোনো ঘটনা ঘটে নাই। সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে টোল আদায় হওয়া এই সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। 2 টাকার যাত্রী লিয়ে যায় 5 টাকা টোল দিতে হয়। আমরা মনে করি যে এই টোলের টাকা উঠে পড়ছে অনেক আগে, অনেক দিন হয়ে গেছে, আর ব্রিজটাও পুরাতন হয়ে গেছে। টোলটা বন্ধ করলে যাত্রীদের জন্য অনেক সুবিধা, গাড়ি চালকদের জন্য অনেক সুবিধা। এই ব্রিজের টাকা তো অনেক আগে উঠে যাওয়ার কথা, এখন পর্যন্ত টোল নিচ্ছে। টেন্ডার দাতা এবং টেন্ডার গ্রহীতা, অর্থাৎ যারা টেন্ডার দেন এবং যারা টেন্ডার আহ্বান করেন, দুটোই অন্যায় করছেন, এখানে অনৈতিক কাজ করছেন এবং মাঝখান দিয়ে জনগণের ক্ষতি হচ্ছে। যদি জনগণের ক্ষতি হচ্ছে না, সরকার যে রাজস্বটি পেত সেটিও প্রকৃত রাজস্বটি পাচ্ছে না। 1991 সালে ব্রহ্মপুত্র নদের উপর 72 কোটি টাকা ব্যয়ে 455 মিটার দৈর্ঘ্য বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। এবার নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি। স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনে কিয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484তে জয় পাবে লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে নির্বাচনে লড়াই করেছে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা 7 মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বহনকারী বিমান। 26 জুন সাউথ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপ জেতে ভারত। এরপর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় 4 দিন বার্বাডোসে আটকে থাকতে হয়েছে তাদের। বিমানবন্দর থেকে প্রথমে দিল্লির একটি হোটেলে যাবেন ক্রিকেটাররা। সকাল 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন তারা। এরপর বিকেল 4টায় মুম্বাই পৌঁছে ছাদখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত কোহলিরা। সেখানে সন্ধ্যা 7টায় হবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে ঝড়ের কারণে রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের সব বিমানবন্দর বন্ধ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।